বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে আমরা উপনির্বাচনের ফলাফলের উপরে সর্বভারতীয় স্তরে কি প্রভাব পড়তে চলেছে তার একটা বিশ্লেষণ করব। খুব সংক্ষেপেই করব, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আবারও বলি, আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে করব, কোনো দিকে ঢলে নেই। আমরা বামের দিকেও নেই, কংগ্রেসের দিকেও নেই, বিজেপির দিকেও নেই। আপনারা সকলেই জানেন যে গত 10ই জুলাই দেশের 7টি রাজ্যের 13টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। তার ফলাফল প্রকাশিত হয়েছে 13ই জুলাই। সেখানে আমরা দেখতে পেলাম যে ভোটের ফলাফল বলছে যে বিজেপিকে আর চাইছে না দেশের মানুষ। সবচেয়ে অবাক লেগেছে, 13টা বিধানসভার উপনির্বাচনের মধ্যে 10টা পেয়েছে ইন্ডিয়া জোট, তৃণমূল কংগ্রেস পেয়েছে 4টি, কংগ্রেস পেয়েছে 4টে, আম আদমি পার্টি পেয়েছে 1টা, ডিএমকে পেয়েছে 1টা। এটা মিলিয়ে মোট 11টা আসন, মোট 10টা আসন পেয়েছে ইন্ডিয়া জোট, আর একটি নির্দল জিতেছে বিহার থেকে। তাহলে 11টা। আর এনডিএ জোট অর্থাৎ বিজেপি পেয়েছে মাত্র 2টো। বিজেপি কোথায় কোথায় জিতেছে? মধ্যপ্রদেশের অমরওয়াই বলে একটি বিধানসভা কেন্দ্র আছে, সেখানে মাত্র 1000-এর কম ভোটে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী। আর একটা হচ্ছে হিমাচল প্রদেশের হামিরপুরে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী। সেটাও খুব বেশি ভোটের ব্যবধানে জিততে পারেনি, সেটাও খুব কম ভোটের ব্যবধানে জয়লাভ করেছে, কারণ সেখানে মাত্র 1500 ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীকে হারিয়েছে। এই উপনির্বাচনের ফল এটা প্রমাণ করছে সমগ্র দেশে বিজেপির যে উগ্র হিন্দুত্ব নীতি সেটা মানুষ প্রত্যাখ্যান করছে। মানুষ কংগ্রেসের বা ইন্ডিয়া জোটের ভালোবাসার নীতি অর্থাৎ মহব্বতের যে দোকান খোলার কথা রাহুল গান্ধী বলেছিলেন, রাহুল গান্ধীর এর প্রতি সাধারণ মানুষ সমর্থন বাড়িয়ে দিয়েছে। দেশের 7টি রাজ্যের এই উপনির্বাচন সংকেত দিল মোদির কাছে যে মোদিজিকে এই ভারতবর্ষের মানুষ আর পছন্দ করছেন না। কারণ মনে রাখতে হবে যে এই যে 11টি আসন তারা হেরেছে, তার মধ্যে অধিকাংশ আসনই তাদের দখলে ছিল। যেমন ধরুন উত্তরাখণ্ডে 2টি আসন কিন্তু ছিনিয়ে নিয়েছে, উত্তরাখণ্ডে 1টি আসন ছিনিয়ে নিয়েছে কংগ্রেস দল। বদ্রীনাথ আসনটা ছিনিয়ে নিয়েছে রাহুল গান্ধীর দল। অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে যে এর আগে অযোধ্যা হেরেছিল, এর আগে প্রয়াগরাজ হেরেছে, যেখানে হিন্দুদের পবিত্র স্থান বলা হয় এলাহাবাদ, যেখানে কুম্ভ মেলা হয়। আমরা জানি প্রয়াগরাজ বিখ্যাত জায়গা, আমরা জানি অযোধ্যা যেখানে রাম মন্দির তৈরি হয়েছে সেখানে হেরেছে। এবারে বিধানসভায় হারলেন বদ্রীনাথে। বদ্রীনাথ কেদারনাথ হচ্ছে হিন্দুদের পবিত্র জায়গা, সেখানে হেরে গেলেন। উত্তরাখণ্ডে যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে হেরে গেল বিজেপি। কারণটা কি? মোদি ম্যাজিক ফিনিশ, তাই তো? মোদি ম্যাজিক ফিনিশ। এবার রাহুল ম্যাজিকের শুরু হলো। রাহুলের প্রত্যাবর্তন, মোদি ম্যাজিক শেষ। আমি কারো পক্ষে কথা বলছি না। বিজেপি যে 2টি আসনে জয়লাভ করেছে, সেটাকে মধ্যপ্রদেশ, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে, আর হিমাচল প্রদেশ, কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশে জয়ের ব্যবধান দেখুন। মাত্র হিমাচল প্রদেশে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী, জয়লাভ করেছেন মাত্র 1500 ভোটে। আর মধ্যপ্রদেশে বিজেপি প্রার্থী জিতেছেন 1000-এর কম ভোটে। উল্টো দিকে দেখুন, পশ্চিমবাংলার 3টে বিধানসভা কেন্দ্র ছিল বিজেপির দখলে, 4টে উপনির্বাচন হয়েছে, একটা ছিল তৃণমূলের দখলে। এই 3টে জিতেছে তৃণমূল কংগ্রেস বিজেপির কাছ থেকে কেড়ে নিয়েছে। এই 3টে বিধানসভা কেন্দ্রে জয়ের ব্যবধানটা দেখুন,
এতটাই ব্যবধান এত জোরে আছে, মানুষের কাছে এই বার্তাটা পরিষ্কার হয়ে গেছে যে বিজেপিকে আর বাংলার মানুষ যেমন চাইছেন না, দেশের মানুষও চাইছে না। আমরা যদি দেখি যে আমরা যে দেখতে চাই যে বদ্রীনাথ, উত্তরাখণ্ডে দুটি আসন বদ্রীনাথ এবং মঙ্গলরও জিতেছে রাহুলের দল উত্তরাখণ্ডে। হিমাচল প্রদেশে 3টে বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছিল, 2টো পেয়েছে কংগ্রেস, তারপর 4টে হয়ে গেল। 2টো পেয়েছে কংগ্রেস, 4টে হয়েছে। তো তাহলে একটা জিনিস পরিষ্কার, তামিলনাড়ুতেও একই গল্প। বিজেপি ভারতবর্ষের রাজনীতি থেকে আস্তে আস্তে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এর প্রভাব আর মাত্র 2-3 মাস পরে 3টে রাজ্যে বিধানসভা ভোট হবে, মহারাষ্ট্র, হরিয়ানা এবং আপনার ঝাড়খণ্ড। এই 3টে রাজ্যের বিধানসভা ভোটে যে সমূহ পড়ার সম্ভাবনা আছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে একটা জিনিস পরিষ্কার হয়েছে, এতদিন ধরে যে হিন্দুত্বের প্রচার করেছে বিজেপি, সেই হিন্দুত্বে, সেই গো বলয় এলাকাতেই বিজেপির হার হয়েছে। বিজেপি যেমন প্রয়াগরাজে হেরে গেছে, অর্থাৎ এলাহাবাদে বিধানসভা কেন্দ্রে হেরেছে, একই রকমভাবে বদ্রীনাথে হেরেছে বিজেপি, একই রকমভাবে আমরা দেখতে পাবো উত্তরাখণ্ডে বদ্রীনাথে হেরেছে এবং আমরা তামিলনাড়ুতেও হেরেছে, পাঞ্জাবে বিজেপি 3rd পজিশনে চলে গেছে। স্বাভাবিকভাবে অঙ্ক বলছে যে বিজেপির অধপতন ঘটছে, বিজেপির জনপ্রিয়তা কমছে। এতটাই বিজেপির জনপ্রিয়তা কমছে যে এই উপনির্বাচনে খোদ যে রাজ্যগুলিতে বিজেপি শাসিত রাজ্য, যেমন উত্তরাখণ্ড, সেখানে কিন্তু দাগ ফেলতে পারল না। 2টো বিধানসভা কেন্দ্রে উত্তরাখণ্ডে ভোট হলো, 2টোতেই হেরে গেল, 2টোতেই জিতল রাহুল গান্ধী। প্রশ্ন উঠেছে, এটা রাহুল গান্ধীর যে বার্তা, রাহুল গান্ধীর যে সংবিধান বাঁচানোর গল্প, যে প্রচার, রাহুল গান্ধীর যে সহনশীলতার কথা বলা, সব ধর্মের সমন্বয়ের কথা বলা, সেটা কি সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা পাচ্ছে? কারণ এত উত্তরাখণ্ড তো যে রাজ্যে, উত্তরাখণ্ডটা এমন একটা রাজ্য যেখানে সংখ্যাগরিষ্ঠ অংশই, বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ অংশই হচ্ছে, অধিকাংশই হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। সেখানে যদি এই হাল হয় বিজেপির, তাহলে ভাবতে হবে। মধ্যপ্রদেশে একই, ভাবতে হবে। অন্যদিকে দেখুন বিহারে একটি আসন, যেটা হচ্ছে পূর্ণিয়ার একটি আসনে ভোট হয়েছে, সেই আসনে আমরা দেখলাম জেডিইউ প্রার্থী কানের কাছ থেকে হেরে গেল, কান ঘেঁষে হেরে গেল। কার কাছে হারলো? নির্দল প্রার্থীর কাছে হেরে গেল, অর্থাৎ নির্দল প্রার্থীর কাছে হেরে গেল। এখানে যিনি এই দলটাকে, এই সংগঠনটাকে সমর্থন, এই প্রার্থীকে সমর্থন করছেন, তিনি কে জানেন? তিনি হচ্ছেন পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব। পাপ্পু যাদবকে আমরা দেখেছিলাম পূর্ণিয়া লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে বাধা দিয়েছিলেন তেজস্বী যাদব। কংগ্রেসের পুনর্ অনুরোধ সত্ত্বেও, বারবার অনুরোধ সত্ত্বেও কংগ্রেসের প্রার্থী হিসাবে পাপ্পু যাদবকে স্বীকৃতি দিতে রাজি হননি তেজস্বী যাদবরা। ফলস্বরূপ কি হয়েছে? সমগ্র বিহারের রাজনীতিতে তার প্রভাব পড়েছে। আজকে দেখুন, আজকে যে ফলাফল বেরিয়ে এলো, সেখানে স্পষ্ট করে দেখা গেল যে বিমা ভারতী, যিনি পাপ্পুর বিরুদ্ধে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন আরজেডি থেকে, তিনি আবার 3য় পজিশনে চলে গেলেন। মূল লড়াই হলো জেডিইউ, জনতা দল ইউনাইটেডের সঙ্গে নির্দল প্রার্থী জিতে গেলেন। অর্থাৎ নির্দল প্রার্থী মানে এই প্রার্থীটা ঘুরিয়ে কংগ্রেস প্রতীক দিল না, কংগ্রেস পাপ্পু যাদবের হয়ে প্রচারে এলো না। তা সত্ত্বেও যেমন পাপ্পু যাদব পূর্ণিয়া লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে, একই রকমভাবে পাপ্পু যাদবই দেখিয়ে দিল নির্দল প্রার্থীকে তার এলাকা থেকে জিতিয়ে যে তিনি পারেন, এবং এটা করছেন এই জন্যেই রাহুল গান্ধীর আদর্শকে সামনে রেখে। তারা পাপ্পু যাদব প্রতিটা সভাতেই বলেন
রাহুল এবং প্রিয়াঙ্কাই হচ্ছে আমার আদর্শ। যাই হোক, সমগ্র দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট তাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপি এ দেশ থেকে কার্যত পিছিয়ে যাচ্ছে। যে ঔদ্ধত্য, যে অহংকার, যে রাজতন্ত্রের গরিমা নিয়ে নরেন্দ্র মোদী যাত্রা শুরু করেছিলেন, সেই যাত্রা যে প্রতিটা পদক্ষেপে আটকে যাবে। এবং রাহুল গান্ধী নফরতের বাজারে ভালোবাসার দোকান খোলার যে আহ্বান দেশবাসীর কাছে করেছিলেন, দেশবাসী রাহুলের সেই আহ্বানে সাড়া দিচ্ছেন। এখন পিছিয়ে পড়ছেন, অনেকটাই পিছিয়ে পড়ছেন নরেন্দ্র মোদী। কয়েক মাস আগে একটা সমীক্ষা রিপোর্ট বাজারে এসেছে। কারণ এদেশের প্রায় 85% মানুষ বিশ্বাস করেন হিন্দু মুসলমানের সম্প্রীতিতে, হিন্দু মুসলমান ঐক্যে ভাঙার দিকে তারা বিশ্বাস করেন না। সুতরাং বদ্রীনাথ থেকে শুরু করে অযোধ্যা, এলাহাবাদ, প্রয়াগরাজ থেকে শুরু করে উত্তরাখণ্ড, পাঞ্জাব, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ এবং পশ্চিম বাংলা, যে 7টি রাজ্যে 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছিল, তারা পরিষ্কার জনাদেশ দিল এনডিএ নয়, ইন্ডিয়া জিতবে, ভারত জুড়বে, ইন্ডিয়া জিতেগা, ভারত জুড়েগা, এই স্লোগানকেই তারা সম্মানিত করল। জনাদেশ বলছে যে না, নফরত নয়, মহব্বত এদেশের সংস্কৃতি। এদেশের সংস্কৃতি বহুত্ববাদের সংস্কৃতি, এদেশের সংস্কৃতি হিন্দু মুসলমানের সংস্কৃতি। তাই জেডিইউ, জনতা দল ইউনাইটেড, বিজেপির সমর্থন পাওয়া সত্ত্বেও ওই একটি আসন, বিহারের একটি আসনে জিততে পারল না। জিতে গেল কে? জিতে গেল নির্দল। তার মানে স্পষ্ট ভারতবর্ষের মানুষ সংকেত দিল যে বিরোধী দল, যে বিজেপি বিরোধী দল হিসাবে যারা আত্মপ্রকাশ করছে, যারা দাবি করছে, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলছে, তারা যদি কোনো কারণে রাহুলের আদর্শ থেকে সরে যান, রাহুলের সঙ্গে যুক্ত না থাকেন, আর রাহুলকে যারা ভালোবাসেন, রাহুল গান্ধীর পাশে যারা থাকেন, তাদেরকে মানুষ সমর্থন দেবে। বিহারের একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সেটাই প্রমাণ করলো। জেডিইউ হারার মধ্যে দিয়ে এটা প্রমাণ করলো যে বিজেপির সঙ্গে থাকলে নীতিশ কুমার বিহারের মানুষের কাছে জনপ্রিয় হতে পারেন, শুধুমাত্র বিজেপির সঙ্গে থাকার জন্যই তাকে জনগণ সমর্থন করবে না। এই স্পষ্ট জনাদেশ কি শুনতে পাচ্ছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী? বুঝতে পাচ্ছেন দিন দিন তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। দেশের প্রতিটা নাগরিক চাইছেন মহব্বত, নফরত নয়। সেই বার্তাই দিল বিধানসভার 7 রাজ্যের বিধানসভার উপনির্বাচনের ফল। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে।